শুভ সন্ধ্যা। হ্যালো সাভারের নাগরিক সংলাপের উদ্বোধনী পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাহমুদ। দর্শক, হ্যালো সাভার কোনো সংবাদ মাধ্যম নয়। ইতিমধ্যে আমরা বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। এটি আমাদের জনপদের সমস্যা সম্ভাবনার কথা বলার একটা উন্মুক্ত নাগরিক প্ল্যাটফর্ম। আমাদের আজকের আলোচনার বিষয় অবৈধ ফুটপাত, জনভোগান্তি ও ভবিষ্যৎ করণীয়। বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন চারজন গুণী অতিথি, যাদের সকলকে আপনারা চিনেন। যদিও আপনার এর মধ্যে একজন রয়েছেন আমাদের একজন অতিথি রয়েছেন, যিনি কিছুটা উনি হসপিটালে, উনি আমাদের সময় কিছুটা হয়তো কম দিতে পারবেন, উনি আগেই আমাদের জানিয়েছেন। তো আমি শুরুতেই আমাদের অতিথি যারা রয়েছেন সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, এবং সকলকে শুরুতেই আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আজকে দর্শক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক, সাভার উপজেলা। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক, সাভার নাগরিক কমিটি। আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন জনাব অরূপ রায়, সিনিয়র সাংবাদিক ও নিজস্ব প্রতিবেদক, দৈনিক আজকের পত্রিকা। আমরা শুরু করে দিই আলোচনা, আমরা মূল আলোচনায় চলে যাই, যদি আপনারা সবাই অনুমতি দেন। হ্যাঁ, জি প্লিজ শুরু করতে পারেন। আমি শুরুতেই আমাদের সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন খান নঈম, আমি আপনার কাছে চলে আসতে চাই শুরুতেই। আপনি দীর্ঘদিন যাবৎ সাভারের নাগরিকদের সমস্যার বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এবং আমরা দেখেছি আমাদের সাভারের ছোট ছোট প্রতিটি বিষয় আপনারা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে, আন্দোলনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি ফুটপাত, এটি আপনারা জানেন যে আমাদের মানুষের কতটা ভোগান্তির কারণ এই ফুটপাত। তো দীর্ঘদিন আমরা দেখেছি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এটি পরিষ্কার রাখতে, ফুটপাতকে দখলমুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন, বিভিন্ন ভাবে তারা চেষ্টা করেছেন। তা সত্ত্বেও আমরা যেটি দেখেছি, এটি কিন্তু আসলে স্থায়ীভাবে কখনোই পরিষ্কার রাখা সম্ভব হয়নি, কখনোই দখলমুক্ত রাখা সম্ভব হয়নি। এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয়, আমরা গত 1 মাস আগে দেখেছি যে আপনার এই ফুটপাতকে অবৈধ দখলমুক্ত রাখতে গিয়ে এখানে যারা দায়িত্ব পালন করছিলেন, আনসারের কয়েকজন সদস্য, তারা নির্মমভাবে হামলার শিকার হয়েছেন এবং মারাত্মক জখম হয়েছে। কিন্তু এই ফুটপাত নিয়ে বর্তমানে নাগরিকদের কি ধরনের সমস্যা হচ্ছে, এটি আমি আপনার কাছ থেকে আপনার মতো করে একটু জানতে চাইবো, যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ সাংবাদিক নোমান সাহেবকে। হ্যালো সাভার একটা কি বলে নামকরণ করে আপনি নাগরিক সুবিধা সম্মিলিত একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং অত্যন্ত গুণী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দকে আলোচক হিসেবে এনেছেন। বিশেষ করে পৌরসভার অভিভাবক, প্রশাসক এবং সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতো একজন রাষ্ট্রের মুখপাত্রকে এনেছেন, এবং আমাদের শক্তিশালী রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, এক্স কাউন্সিলর জনাব খোরশেদ আলম সাহেবকে এনেছেন। উনি পৌরসভাকে নিয়ে এবং সাভার মহাসড়ককে নিয়ে ভাবেন, এবং একজন আমি মনে করি গুণী সাংবাদিককেও এনেছেন, এবং আমার মতো নগণ্য লোককে এনেছেন। ধন্যবাদ। এই ফুটপাতটা কিন্তু সাভারের নাগরিক সুবিধা নয় শুধু, এটার উপরে কিন্তু নির্ভর করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার সাথে যোগাযোগেরও কিন্তু একটা মহাসড়ক, যেহেতু আমাদের উপর দিয়ে চলে গেছে, এবং আমাদের 2টা মহাসড়ক, এবং এত বড় এত দীর্ঘ মহাসড়ক কিন্তু সাভার উপজেলার মতো আর বাংলাদেশের কিন্তু কোথাও নেই। তাছাড়া সাভারে কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিসৌধ এখানে, যেখানে বিভিন্ন রাষ্ট্রের অতিথিবৃন্দ আসলেও এই সড়ক দিয়ে কিন্তু স্মৃতিসৌধে যেতে হয়। তাছাড়া
রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে অর্গান, তাদের যে প্রশিক্ষণ বিপিএডিসি থেকে শুরু করে 9 ডিভিশনের হেডকোয়ার্টার, সামরিক বাহিনী এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই অঞ্চলের হাইওয়েটা যদি ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকে, কেউ যদি সার্ভিস লেনে যে আটকাতে পড়ে যায়, তাহলে মানুষের জীবনযাত্রা এবং কর্মকাণ্ড সবকিছুই ব্যাহত হয়। আমাদের এই হকাররা কিন্তু শুধু আপনি হকার হিসেবে তাদের দেখলে হবে না, তারা কিন্তু সাভারের রাজনৈতিক নীতি নির্ধারকের মতো কিন্তু তারা একটা অবস্থান সৃষ্টি করেছে। এটা কিন্তু আজকের থেকে নয়, দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু সাভারের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে, এবং তারা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দর যে অনেক ক্ষেত্রে আপনি মিটিং মিছিল নানা জিনিসের পারপাস গুলো কিন্তু তারা সার্ভ করে থাকে বলে তারা অনেক সময় দাবি করে। তো বর্তমান সময়ে যে বিষয়টা, এখানে আপনার হাইওয়ে রোডে যে এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন যেভাবে করেছে, এই করার পরে যদি হকাররা যদি ফুটপাত এবং রাস্তার উপরে একটা অংশ যেভাবে আগে দখল করা ছিল, আমি আগের কথাটা বলতেছি, এখন তো উচ্ছেদের পরে একটা পরিবর্তন আসছে, এরকম মাঝে মাঝে উচ্ছেদ চোর পুলিশের খেলা এরকম হতেই থাকছে, কিন্তু বর্তমান সময়ের যে বিষয়টা, সেই বিষয়টা একটু প্রেক্ষাপটটা আলাদা। এর আগেও একবার উচ্ছেদ হয়েছিল। তো সবকিছু মিলে আমাদের এটা শুধু সাভারের ইওনো মহোদয়কে বললে বা আমাদের রাজনৈতিক নেতা খুরশেদ সাহেবকে বললে বা আমাদেরকে বললে সেগুলো আসলে, বা এমপি সাহেবকে বললেও সেগুলো থেকে বেরো আসা আমাদের খুব মুশকিল হবে। এটা রাষ্ট্রের একটা শক্তিশালী সিদ্ধান্ত লাগবে, যেটা কেন্দ্রীয় ভাবে রাষ্ট্রের থেকে আসতে হবে, যে এই রাস্তাটার ডিজাইন কি হবে, হকার কি থাকবে কি থাকবে না। তা নাহলে আজকেও উঠানো হবে, কালকে আবার বসবে, এদেরকে 100 জনকে পুনর্বাসন করবেন, আর আরো 500 জনকে নিয়ে আসবে। কোনোদিনই পুনর্বাসন করে এই সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু তারা যেহেতু গরিব মানুষ হিসেবেই আমরা তাদের আখ্যায়িত করি, তাদের রুটি রোজগার নিয়ে কিন্তু আমার কোনো বিরোধ নাই, কিন্তু ডিসিপ্লিনের জন্য আমাদের এইখানে রাস্তার যে আমি মনে করি যে ব্যবহারটা যেভাবে করার যে প্রায়োরিটি নাগরিকদের রয়েছে, সেটাকে সচল রাখার জন্য যা করার রাষ্ট্রকে তাই করতে হবে। এবং আমাদের রাজনীতিবিদরা যদি পজিটিভ ভূমিকা নেয় এবং রাজনীতির আদর্শব্রত যদি ঠিক রাখে, তারাও একমত হয়ে এই রাস্তাকে হকার্স মুক্ত করবে না হকার্স রাখবে, আমাদের রাস্তা সচল রাখার জন্য যা কিছু করার তারা সেটা করবে। এবং যারা ভালো কাজ করবে তাদের ভালো দৃষ্টান্ত থাকবে, তারা মানুষের কাছে সমাদৃত হবে এবং তারা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে তাদের সম্মানের জায়গা এবং সমর্থনের জায়গাটা তারা নিশ্চিত করতে পারবে বলে আমার মনে হয়। ধন্যবাদ জনাব সালাউদ্দিন খান নঈম। আপনি যেমনটি বলছিলেন, আমরা শুনলাম বেশ গুরুত্বপূর্ণ এই যে গুরুত্বটি, এখানকার এই অঞ্চলের যে গুরুত্বটি, সড়কের যে গুরুত্বটি, সেটি আপনি তুলে ধরেছেন। আমরা ছোট করে একটু আমাদের আরেকজন অতিথি, আমরা আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের সিনিয়র সাংবাদিক জনাব অরূপ রায়ের কাছে, যিনি একই সাথে দীর্ঘদিন সাভারে কাজ করছেন এবং বর্তমানে নিজস্ব প্রতিবেদক হিসেবে আজকের পত্রিকায় দায়িত্ব পালন করছেন। অরূপ দা, আমরা দেখেছি আপনারা বিভিন্ন সময় আপনি কিন্তু এই ফুটপাত, এই সড়ক, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন এবং আমরা কিন্তু এই সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি এখানে কিছুদিন পর পরই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু যেমনটি যদিও বলছিলেন আমার জনাব সালাউদ্দিন খান নঈম, এখানে তাদের অসহায়তার ব্যাপার আছে, দারিদ্রতার ব্যাপার আছে, কর্মসংস্থানের ব্যাপার আছে এবং একই সাথে আমাদের যে গুরুত্বপূর্ণ সড়ক, তার যে গুরুত্ব, সেই বিষয়গুলো রয়েছে। তো সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে, এই যে বারবার উচ্ছেদ করা হয় এবং করা যাচ্ছে না, আবার তারা ফিরে আসছে, এটির কারণ কি? মানে আমরা যে এটি বারবার, এটা কি আমরা দেখছি এটি বারবার হয়ে আসছে, কিন্তু এটির কোনো পরিবর্তন নাই। এই যে চেইন, এই যে বারবার একই জিনিসের পুনরাবৃত্তি, এর কারণটা কি? শক্তিটা আসলে কোথায়? মানে কেন এটা সমাধান করা যাচ্ছে না? নাকি এটি একান্তই সমাধান অযোগ্য? আপনি কি মনে করেন? ধন্যবাদ এই হ্যালো সাভার লাইভ অনুষ্ঠান আয়োজনের জন্য আমার সহকর্মী সাংবাদিক নোমানকে। ধন্যবাদ উপস্থিত সহ আলোচক আমাদের শ্রদ্ধেয় ইউনু মহোদয়, আমার শ্রদ্ধেয় খুরশেদ ভাই এবং নাইম ভাইকে। শুভরাত্রি। আসলে আমি এই সাভারে সাংবাদিকতা 20 বছরের উপরে হয়ে গেছে, সাভারে সাংবাদিকতা করি। তো এই সাংবাদিকতা
করতে গিয়ে আমাকে সব ধরনের নিউজই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আগে যেমন দেখতাম যে 16ই ডিসেম্বর আর 26শে মার্চ এই দুই দিবসের আগে শুধু এই সাভার ফুটপাতের হকার মুক্ত করা হতো, কিন্তু সারা বছরই হকারদের ফুটপাত দখলের যে মানে মানে ব্যবসা করা, ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে যে ব্যবসা করাটা, সেটা সারা বছরই তারা চালিয়ে যেত। কিন্তু শুধু 16ই ডিসেম্বর আর 26শে মার্চে আগে এখানে হকার মুক্ত করা হতো। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলের শেষের দিকে এখান থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বাস স্ট্যান্ডকে হকার মুক্ত করে দিবেন। ওনার প্রতিশ্রুতি অনুযায়ী হকার মুক্ত করা হলো, হকারদেরকে পুনর্বাসন করা হলো একটি খালি জায়গায় ওই রানা প্লাজার পেছনে। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর হকাররা আবার বাস স্ট্যান্ড দখল করে নিল বাস স্ট্যান্ড। সেখানে প্রশাসনের পক্ষ থেকে এক পর্যায়ে সেই হকারদের উচ্ছেদ করা হলো, সেখানে আনসার নিয়োগ করা হলো, আনসাররা হকারদের হামলার শিকার হলো। এরপরে হকারদের বিরুদ্ধে পুলিশের অভিযান চললো, বেশ কিছু হকার গ্রেপ্তার হলো। হকাররা রাতের আধারে আবার সরকারি জায়গায় গিয়ে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করলো, তারা সেখানে বসার চেষ্টা করলো। সবচেয়ে দুঃখের বিষয় যে হকারদের উচ্ছেদ করার পরে, আনসারদের উপরে হামলা করার পরে মামলা হলো, সেই মামলা মাথায় নিয়ে গিয়ে তারা সরকারি জায়গায় গিয়ে বসলো এবং সেই সরকারি জায়গায় তাদের বসার সুযোগ করে দেওয়ার জন্য পৌরসভা থেকে পৌরসভার একজন কর্মচারী বুলডোজার দিয়ে দিল সেই স্থাপনা ভেঙে সেখানে হকারদের বসিয়ে পুনর্বাসনের জন্য। এটা সরকারি কোনো সিদ্ধান্ত ছিল না, একেবারেই হকারদের নিজের উদ্যোগে এবং ইন্ধনে। আমি মনে করি সরকারি যন্ত্র, সরকারের যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এবং যারা রাজনৈতিক নেতৃবর্গ আছে, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এই বাস স্ট্যান্ডকে হকার মুক্ত করা কোনো বিষয় বলে আমি মনে করি না। না, কিন্তু আর আমি একটু আপনাকে রাজনৈতিক থামাই, অরূপদা, একটা মিনিট আমি যদি আপনাকে একটু থামাই। আপনি যেমনটা বলছিলেন এটি অবশ্যই এখানে তো অবশ্যই এই ব্যাপারগুলো রয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি, আমি এখানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব খোরশেদ আলম, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং উনি ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভারের একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক মুখ। এই সাভার স্ট্যান্ডের খুব কাছেই কিন্তু ওনার বসবাস, ওনার ঠিকানা, এবং ওই অঞ্চলে উনি দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছেন। আমি খোরশেদ ভাইয়ের কাছেও জানতে চাইবো, এই যে আমরা বলছি এটি সমাধানযোগ্য না, এটি বিভিন্ন সমস্যা এটা হচ্ছে, বারবার বসছে, এই যেমনটি অরূপদা বলছিলেন যে কারো না কারো সহযোগিতা এটি হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা গতকালও দেখেছি সাভার উপজেলা প্রশাসন এই সাভার স্ট্যান্ডে অভিযান চালিয়েছে, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো প্রশ্ন হচ্ছে, এই যে অভিযান চলায় এবং এরপরে আবার বসছে, শক্তিটা আসলে কোথা থেকে আসছে? এটি যেমন প্রশ্ন। একই সাথে আমি খোরশেদ ভাই আপনার কাছে একটি প্রশ্ন রাখবো। আমরা জানি আপনারা ইতিবাচক, সরকারের যে কোনো ইতিবাচক সিদ্ধান্তকে আপনারা সমর্থন জানান, আপনারা সহযোগিতা করেন, এবং বিশেষ করে আপনি এমনই একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন যে দলটি কিন্তু বর্তমানে সরকারে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সরকারে রয়েছে, এবং আমরা নিশ্চিতভাবে জানি, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই এই হকারদের পক্ষে নন। তো আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই, যেটি দুঃখজনক ঘটনা, যেটি আমরা উদাহরণের সাক্ষী হয়েছি গত 1 মাস আগেই। এই সাভার স্ট্যান্ডে এতগুলো শপিং মল রয়েছে, যে শপিং মলগুলোতে কোনো একটি দোকানের কোনো কর্মচারীকে আজ পর্যন্ত আমরা এত বছর সাভারে বসবাস করে কখনো দেখিনি যে কেউ একটি উচ্চস্বরে কথা বলে সেখান থেকে বের হয়ে যেতে পেরেছে। অর্থাৎ এখানে চরম একটা, এই যে শপিং মলগুলো রয়েছে সেখানে অনেক জনবল, আমার মনে হয় না সেটি হকারদের সংখ্যার চেয়ে কোনো অংশে কম। তাহলে এই মার্কেট, এই ফুটপাত, যাদের সমস্যা, যাদের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা, এই সাভার স্ট্যান্ডের ব্যবসায়ীরা,
আপনি নিজে এই পথ দিয়ে চলাচল করেন, আপনাকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয় বাসায় যাতায়াতে নিশ্চয়ই এই হকারদের কারণে, এবং সড়কে যেহেতু বিশৃঙ্খলা থাকে। আমার প্রশ্নটি হচ্ছে, এই যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে, পরের প্রসঙ্গগুলোতে আমরা পরে যাব। তারা কিন্তু এখানে এটিকে দখলমুক্ত রাখার জন্য ২ শিফটে ২০ জন, খুব সম্ভবত আমি যদি ভুল না করি ২ শিফটে ২০ জন আনসার সদস্য নিয়োগ দিয়েছিলেন। এই আনসার সদস্যরা দিনের বেলা প্রকাশ্যে দিনে দুপুরে এই মার্কেটগুলোকে রক্ষা করতে গিয়ে, মার্কেটের সামনে ফুটপাত রক্ষা করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছে, কেউ এগিয়ে আসেনি। এটি কিভাবে সম্ভব? কেন? মানে আমরা কি আসলে নাগরিকদের জায়গা থেকে বা যাদের জন্য আমরা করছি তারা কি আমাদের এখানে অসহযোগিতা করছে, বা তাদের কি আন্তরিকতার ঘাটতি আছে, বা সমস্যাটা ঠিক কোথায়? জনাব খুরশেদ আলম, আপনার কাছ থেকে শুনতে চাইবো এই বিষয়টি নিয়ে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সহ আলোচক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সবার আগে আমার মতামত দিচ্ছি, কোনো অবস্থাতেই, কোনো কারণেই, কোনো অজুহাতেই সাভার বাজার বাস স্ট্যান্ডে হকার বসানো যাবে না। এটা জনগণের দাবি, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমাদের সাভার এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং আমি একজন সাভার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আমি নিজেও সেই 5ই আগস্টের পর হতেই এই ব্যাপারে আমি প্রকাশ্যে বলছি যে এই হকার কোনো অবস্থাতে যেন না থাকে। আমি যদি একটু পেছন থেকে আপনাকে বলি, আপনারা শুধু ফুটপাত জাম এইটাই দেখলেন, এর ভেতরে এটা কাজ করতে গিয়ে আমি এটা যতটুকু দেখেছি, এই হকারদের মধ্যে কিছু অসাধু হকারও আছে যারা মাদকের সাথে জড়িত এবং ছিনতাইয়ের সাথে জড়িত। আমার নিজের স্ত্রী সুপার ক্লিনিকে যাওয়ার সময় রাজ্জাক প্লাজার সামনে রিক্সায় থেকে নামছে, নামার পর তার ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। আমি নিজে প্রতিটা হকারের কাছে গিয়েছি এবং বলছি যে কে নিছে, তোমরা আমার একটু তথ্য দাও। কোনোভাবেই আমি তথ্য উদ্ঘাটন করতে পারলাম না এবং আমার বিশ্বাস হকাররা চিনছে কিন্তু তারা বলে নাই। যাই হোক, পরবর্তীতে আমি সব হকারকে ডাইকা বললাম যে চুরি ছিনতাই এবং মাদকের যে সরাসরি সাভার বাজার বাস স্ট্যান্ডে এবং রাস্তার যানজট থাকবে না, এটা আমরা উঠাই দিব। তো উঠায় দিছিলাম। উঠায় দেওয়ার পর এখানে এসে একটা ভিন্ন গ্রুপ দাঁড়াইলো, তারা ওই সময়ে ব্যাপক শক্তিশালী, তাদের মাধ্যমে আবার হকার বসলো। একেবারে আমি প্রকাশ্যেই বলি, এনে সাংবাদিক আছেন, ইনু মহোদয় আছেন, আমি এই হকার উচ্ছেদের পরে আমি সাভার থানা আইন শৃঙ্খলার মিটিংয়ে তৎকালীন ইউনি মহোদয়ের সামনে এবং র্যাব ছিলেন, র্যাবের প্রতিনিধি ছিলেন, সেনাবাহিনীর প্রতিনিধি, তাদের সামনে আমি বক্তব্যতে বলছিলাম যে আমরা উঠাই দিছি, আপনার এটা ইয়ে রাখেন। কিন্তু তখন তারা পারে নাই আসলে ওই সময় যে অবস্থাটা ছিল, ওই অবস্থায় এটা কন্ট্রোল করা সম্ভব ছিল না, এক পেশে একটা ব্যাপার ছিল। যাই হোক, আমি বর্তমানের অবস্থাটা বলি। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং ইনু মহোদয়কে অসংখ্য ধন্যবাদ যে তারা রাস্তার হকার উঠে দিয়েছেন এবং রাস্তাটা যানজট মুক্ত রাখছেন। মূলত কেন আমরা রাখতে পারি না, এইখানে ভেতরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো এখানে কিছু টুকটাক সমস্যা আছে, অনেকের স্বার্থ আছে। আমি যদি খোলাখুলি বলি অনেকে আমার শত্রু হয়ে যাবে। তারপরেও যেহেতু সাভারের সমস্যা এবং কথা বলার জন্য বসছি, আমি প্রকৃত ঘটনা যতটুকু আমার নলেজে আছে, আমি যতটুকু বুঝতে পারছি, এটুকু আমি সাভারের জনগণে জানাতে চাই। মূলত প্রতিটা মার্কেটেরই মালিক আছে, না হলে কমিটি আছে। প্রথম হকারটার বসানোর ক্ষেত্রে হলো সুবিধা নেয় হলো মার্কেট মালিক এবং মার্কেটের কর্তৃপক্ষ, যারা মার্কেট পরিচালনা করে তাদের মধ্যে 2-1 জন প্রভাবশালী লোক প্রথম সিরিয়ালটা বসায়, তারপরে বসে হলো হকাররা, এরাও হকার। মূলত আমরা কেন এটা মানে বারবার প্রতিরোধ করতে পারি না? এই কোরবানির ঈদের আগে যখন উঠানো, রোজার ঈদের আগে যখন উঠানো হলো, রোজার ঈদের পরে এখানে তো অনেকে প্রকাশ্যে হকার বসানোর জন্য আন্দোলন করছে, প্রকাশ্যে প্রশাসনকে চ্যালেঞ্জ জানাইছে, অনেকে তাদের ড্রয়িং রুমে বসায়া হকারদের নিয়ে মিটিং করছেন যে আমি বসাবো, এবং দায়িত্বশীল অনেকের নামও বলছে যে তার সাথে কথা হয়েছে, আমরা হকার বস। মূলত তখন সবাই চুপ ছিল। ওই সময়টা কেন ওটা প্রতিবাদটা সবাই একসাথে একযোগে করা হইল না, এটাও একটা প্রশ্নের ব্যাপার। মূলত এইখানে 3 মিনিট। আমরা যারা রাজনীতি করি, Another 10 minutes. আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের উচিত, আমরা রাজনীতি কেন করি? সাভারের মানুষের জন্য করি। সেই সাভারের মানুষের জনভোগান্তি তৈরি করে
যদি ফুটপাতে এই হকার বসেই থাকে, আমি বলছি না যে হকার একবারে আপনি ভ্যানিশ করে দেন। হকারের জন্য গভর্নমেন্ট চাইলে, বাবুভাই চাইলে এবং ইনু মহোদয় আছে চাইলে কোথাও পুনর্বাসন করা যাইতে পারে। কিন্তু সেটা কোনো অবস্থাতে রাস্তাতে না। রাস্তা এই সাভার পৌরসভার উপর দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক, এইখানে প্রতিদিন ১০ থেকে ১৫ লক্ষ লোক যাতায়াত করে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আপনি একবার ভাবেন তো যে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকি। আমরা চোখের সামনে দেখি কিছু করতে পারি না। এখন সবকিছুর দোষ আমাদের ঘাড়ে চলে আসার কিছু কারণ হলো আমাদের দল ক্ষমতায়। অনেক সময় দেখা যায় যে এই কিছুদিন আগে যে ঘটনাগুলা ঘটলো, সমানে হকাররা রাস্তায় আন্দোলনে নামলো, তারা মানববন্ধন করলো, রাস্তা অবরোধের চেষ্টা করলো। সেখানে পুলিশ অবশ্য করছে, অনেক শক্তিশালী ভূমিকা নিছিল এবং ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই তাদের সাথে দফায় দফা আলোচনা কইরা ব্যাপারটা সংঘাতের দিকে না যায় দফায় দফা আলোচনা কইরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছিল। তারপরে যে ঘটনাটা যে ঈদের আগে মানবিক দিকের কথা চিন্তা করে হয়তো এখানে জোর করে বসে গেছে, আমাদের দলের লোকজন এবং দায়িত্বশীলরা কিছু বলে না মানবিক দিক বিবেচনা করে। কিন্তু বর্তমানে তো গতকাল তো উঠিয়ে দেওয়া হয়েছে। আমি চাই ইনু মহোদয়ের কাছে একেবারে করজোরে রিকোয়েস্ট, ভাই আপনি আপনার জায়গা থেকে একটু কঠোর হন। আপনার আনসারের গায়ে হাত দিছে মানে এটা তো আমরা কোনো অবস্থাতেই এই এটা বরদাস্ত করতে পারি না। আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থান নেন। আমরা যদি কেউ এই হকারের বসার ব্যাপারে কেউ সুপারিশ করি কিংবা আপনার গোচরে আসে যে কেউ করতেছে, আপনি প্রকাশ্যে তার নামটা প্রকাশ্যে নিয়ে আসবেন। মূলত এই সাভারের শান্তি শৃঙ্খলার জন্য এই হকারে এই সাভার স্ট্যান্ডে থাকতে পারবো না। কারণ এখানে আমি তো পূর্বে বললাম যে এখানে শুধু হকারই হয় না, এখানে মাদকেরও একটা সিন্ডিকেট আছে, ছিনতাইকারী একটা সিন্ডিকেট আছে। এই যে এত ছিনতাই হয়, কোনোদিন দেখছেন একটা হকারের ছিনতাইকারীকে ধরছে? এটা একটা অপরাধ না? কেউ কোনোদিন সাক্ষী দিছে? আমি বললাম আমার ওয়াইফের ছিনতাই হওয়ার পর আমি নিজে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারি না। এরা এত শক্তিশালী নেটওয়ার্ক। এখন বলবেন যে তাহলে আপনারা কেন আছেন? হ্যাঁ, আমরা আছি। আমরাও তো মানুষ। আমাগো সবকিছু সমঝায় চলতে হয়। সবার সাথে কি কয় পরামর্শ করে কাজ করতে হয়। এখন একটা হকার উঠাইলো, দেখেন কত গেলে কালকে উঠাইছেন, আজকে দেখেন আপনি ফেসবুকে কত মানুষের দরদ জায়গা উঠছে যে মানবিক দিক চিন্তা করে তাদেরকে আবার স্ট্যান্ডে বসানোর জন্য নানাভাবে তাদের পক্ষ নিয়ে কথা বলে। আবার যখন হকার স্ট্যান্ডে থাকে তারা আবার বিভিন্ন ভাবেই করে যে বিএনপি সাভার স্ট্যান্ডে চাঁদাবাজি করে, বিএনপি নেতৃবৃন্দ এরা জোর করে বসাইছে। মূলত সরকার থাকলে যে সমস্যাটা হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, কোনো অবস্থাতেই হকার সাভার বাজার বাস স্ট্যান্ডে আর যেন ফিরে না আসে। এটা সাভারের মানুষের দাবি, সাভারের মানুষের প্রাণের দাবি এবং আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি এটা। হকারের জন্য পুনর্বাসনের জন্য সরকার এবং আমাদের দল একটা ভিন্ন জায়গা চেষ্টা করুক, যেখানে হকারদের পুনর্বাসন করা হবে। হকারদের ব্যবসা বাণিজ্য রুজির প্রতি আমাদের কোনো হাত দেওয়ার কোনো অধিকার নাই। ওরা একটা ভিন্ন জায়গা সিলেক্ট করে দেওয়া হোক। কিন্তু স্ট্যান্ডে হকার রাইখা আপনি অপরাধ দমন করতে পারবেন না। আর দিনকে দিন এরা যে অবস্থা চলে গেছিল, প্রশাসনের গায়েও হাত দিয়ে ফেলছে। এইখান থেকে আপনার পরবর্তীতে এটা আরো কত দূর যাবে আমরা এটা নিয়ে ধন্যবাদ জনাব খোরশেদ আলম। আমি আবারও আপনার কাছে আসবো। আমি তার আগে এখন যেতে চাই জনাব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাভার পৌরসভায়। তবে তার আগে ওনার কাছে যাওয়ার আগে আমি আরেকটি কথা সামান্য 1 মিনিট সময় নিতে চাই। আমাদের জনাব সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক জনাব নাগরিক কমিটি, আপনার কাছ থেকে আরেকটি মিনিট আমি সময় চাই। সেটি হচ্ছে আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা নাগরিকরা যেখানে বলছি যে আমরা এটার ভুগছি, ভোগান্তিতে পড়তে হচ্ছে, আমাদের নিয়মিত ভোগান্তি তৈরি হচ্ছে, আমাদের যাতায়াত থেকে শুরু করে ছিনতাই বা বিভিন্ন রকমের সমস্যার উৎস এই ফুটপাত হয়ে উঠছে। তো আমরা যারা এটির প্রতিবাদ করছি, আমাদের কোনো নাগরিক দায়িত্ব রয়েছে কিনা? এবং আমি বলি, হলফ করে বলতে পারি আমাদের মধ্যে এমন অনেকেই আমরা রয়েছি যারা এই ফুটপাতের হকারদের বিরোধিতা করি, কিন্তু দিন শেষে আমরা সেখান থেকে হয়তো কোনো না কোনো কেউ না কেউ কিছু না কিছু কেনাকাটাও করে এবং তাদের সমর্থন করি। তো এটি কি আসলে দ্বিমুখী আচরণ কিনা? এবং একটি বিষয় তো, কোনো সমস্যা তো আসলে শুধু সরকারের পক্ষে সমাধান করা সম্ভব না। এই দেশ তো আসলে আমার আপনার সবার। তো আমাদের আসলে এখানে করণীয় কিছু আছে কিনা বা আমাদের আসলে আমাদের যে ভূমিকাটুকু রাখার কথা সেটি আমরা রাখতে পারছি কিনা? আপনি ছোট করে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে কথা বলছেন, এই রাষ্ট্র, রাজনীতি যা কিছু দেখেন সবকিছু কিন্তু নাগরিককে কেন্দ্র করি।
নাগরিককে সেবা দেওয়ার জন্য নাগরিকদেরকে নিয়েই কিন্তু এই সমস্ত ব্যবস্থা। তো নাগরিকরা কিন্তু ভয়েস রেজ করতে পারে আমাদের সংশ্লিষ্ট জায়গায়। এনজিও অর্থাৎ গভর্নমেন্টের, রাষ্ট্রের যারা আইন প্রয়োগ করার জন্য আছেন বা রাষ্ট্রের পক্ষ থেকে সেবা দেওয়ার জন্য আছেন, আর রাজনীতিবিদ যারা এই রাষ্ট্র পরিচালনা করছেন, তারা কেউ সরকারে থাকবেন, কেউ বিরোধী দলে থাকবেন, যেভাবেই হোক আমরা তাদের কাছে এবং রাষ্ট্রের কাছে আমরা সাহায্য এবং আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি, আমরা ভয়েস রেজ করতে পারি, আমরা তাদের হাতকে শক্তিশালী করতে পারি। কিন্তু আমাদের হাতে কয়েকটা জিনিস আছে। আমরা কি করতে পারি? আমরা তাদের কাছে যেতে পারি, আমরা মানববন্ধন করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা স্মারকলিপি দিতে পারি, আমরা হরতাল ডাকতে পারি, আমরা নানাভাবে পারি প্রেশার ক্রিয়েট করতে। কিন্তু বিষয়টা হলো কি, যারা রাজনীতি করেন বা গভর্নমেন্টে যারা আছেন সবাই কিন্তু নাগরিক সমাজের একটা অংশ। আমাদের অসুবিধা মানে তাদের অসুবিধা। আমাদের সম্মানিত রাজনীতি ব্যক্তিত্ব, আমাদের এক্স জনপ্রতিনিধি, সামনেও উনি একটা বড় পরিসরে চিন্তা করছেন, ওনার বক্তব্যটা কিন্তু খুবই পরিষ্কার যে নাগরিকদের অসুবিধা হচ্ছে, বিভিন্ন জেলার যাতায়াতের অসুবিধা হচ্ছে। সাভারে 70-80 লক্ষ লোক বসবাস করে, যেটা বাংলাদেশের কোনো উপজেলায় না, পুরো বিভাগেও নাই। তো এই জায়গার তো একটা ডিসিপ্লিনে আমাদেরকে আনতে হবে। আমরা কিন্তু ওই হকারের বিপক্ষে, অমুকের পক্ষে, বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হলো জনগণের কল্যাণ, রাস্তাটা সচল রাখার ডিসিপ্লিনটা হলো বড়। এখানে যদি তারা আইন মান্যতা না করে, যে কথাটা অরূপ দা বলতেছিলেন যে সরকারি যন্ত্রপাতি নিয়ে সরকারি জায়গা দখল, এটা কিন্তু সাধারণ মানুষকে আশ্চর্য করেছে। এবং হকার একবার উঠে একবার বসে, তার মানে যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানুষ টোটাল যারা যে যখন সরকারের ক্ষমতায় থাকে তাদের উপর কিন্তু মানুষ একটা ভুল ধারণা করে। অনেক ক্ষেত্রে খুরশেদ ভাইয়ের একার পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব না। আপনি বিষয়গুলো চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা ঐক্য এবং সম্মিলিত উদ্যোগ, পজিটিভ প্ল্যাটফর্মে। এটা কোনো বিরোধী দল, সরকারি দল, এই পক্ষ ওই পক্ষ, এর সমর্থক ওই সমর্থক না। উনি ভালো কাজ করছে, ওনাকে সমর্থন দেওয়া বা ওনার হাতকে শক্তিশালী করা, এটাই হলো কাম্য। এখন মনে করেন ইউনু মহোদয় রাষ্ট্রের পক্ষ থেকে উনি ডিসিপ্লিন আইন প্রয়োগ করতে যাবে, কিন্তু আইন প্রয়োগ করার মেন শক্তি কারা? রাষ্ট্রটা তো পরিচালনা করছে রাজনীতিবিদরা, রাষ্ট্রটা তো পরিচালনা করছে, বর্তমান আপনি বলতেছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এখন বিএনপি এই রাষ্ট্রের সমস্ত কল্যাণ, রাষ্ট্রকে পরিচালনার অভিভাবকের দায়িত্ব পালন করছেন। এখন ওনারা যদি ঐক্যবদ্ধ হয়ে, আমাদের মাননীয় সংসদ সদস্য বলেন, আমাদের প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওনারা যদি বলেন যে আমরা রাষ্ট্রের কাছে এটা চাই, মানুষ মনে করে ওইটাই তো হইতে বাধ্য বা ওইটাই তো হওয়া উচিত। কিন্তু এই জায়গায় রাষ্ট্র এবং আমাদের রাজনীতিবিদ অথবা কিছু কিছু প্রভাবশালী লোক, কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু অন্য রাজনৈতিক দল, তাদের এখানে নানা রকম বিতর্ক প্রশ্ন থাকতে পারে। হকারদের জন্য যারা দরদ করছে তারাই কিন্তু আবার এই সমালোচনাও কিন্তু তারাই করে। এখানে বিভ্রান্তি করার কিন্তু লোক আছে। আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলবেন, মনে করেন সাধারণ মানুষ সক্রিয় না, কিন্তু ওই হকারদের পক্ষেই দেখবেন কিছু কিছু লোক তারা লেখায় যে এখানে কমেন্টস করো যে হ্যাঁ এই তো এই হইলো, ওইখানে ওই হইলো। কিন্তু রাস্তাটা যদি অবস্ট্যাকেল হয়ে যায়, ইউনো মহোদয় কিন্তু রাত 3টায় যদি কোস্ট আটকে যায়, ইউনো মহোদয়, পুলিশ মহোদয়রা কেউ কিন্তু রাত্রে ঘুমাইতে পারে না। তারা কিন্তু প্রায় কিন্তু মহাসড়কে যে থাকতো, এটা আপনারা জানেন। অনেক ক্ষেত্রে আমাদের পজিটিভ রাজনীতিবিদরাও কিন্তু যা সহযোগিতা করে, সাংবাদিক ভাইরা সবাই জানেন, অরূপ দাও জানেন। তো আমার কাছে কথা হলো যে আমরা চাই এই সাভারটাকে একটু সুন্দর করে নিরাপদ সাভার করার জন্য এই সাভারের যে অব্যবস্থা গুলো আছে এগুলা দূর করতে হবে। আর খুরশেদ ভাই যথার্থ বলেছে, এই হকারদের এত এত লোকের মধ্যে যদি ওনার বেগম সাহেবের একটা ব্যাগ চিনতে হয়, সাধারণ মানুষ কি অবস্থায় আছে, এখানে মাদকের কি অবস্থা, টোটাল কিন্তু আমরা ওই লোকগুলার কাছে জিম্মি হয়ে গেছি। এটার মধ্যে একটা আইন মান্যতা দিয়ে একটা শৃঙ্খলা আমাদেরকে আনতেই হবে এবং মহাসড়ককে হকার মুক্ত করে একটি পরিচ্ছন্ন এবং ধন্যবাদ আপনাকে। যানজট মুক্ত
আমাদের মহাসড়ক করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এটা সবাইকে ধন্যবাদ। সাহায্য করতে হবে, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম। আমি শেষ প্রশ্ন সেটি হচ্ছে আমরা যে আপনি যে ঐক্যের কথাটি বলছিলেন যে সকলের একতা ছাড়া আসলে এটি সম্ভব না এবং এটি বাস্তব। সেই ঐক্যের জায়গাটিতে কি এই ঐক্য তৈরি করার ক্ষেত্রে কি আমরা ব্যর্থ হচ্ছি বারবার? না, দেখেন, ব্যর্থতা সফলতা নিয়েই কিন্তু মানুষের জীবন। আমাদের মনে করেন খুরশেদ সাহেব জীবনে ১০০ ভালো কাজ করলো। ১ টাকার যদি ব্যর্থতা হয়, আপনারা কিন্তু সাংবাদিকরা ওই ১ টাকেই রেজ করবেন। আমার কাছে কথা হলো, ব্যর্থতা সফলতা রাষ্ট্রের থাকবে, প্রশাসনের থাকবে, রাজনীতিবিদদের থাকবে। এটা এগুলো মিলেই কিন্তু একটা আমাদের কর্মকাণ্ডের অংশ। কিন্তু আমার কথা হলো, এই হকার নিয়ে বিগত সরকার বলেন, এই সরকার বলেন, আগের সরকার বলেন, এটা তো সরকার পর্যায়ে এত বড় পরিসরের বিষয় না। বিষয়টা কিন্তু স্থানীয় পর্যায়ের বিষয়, যে আমার এটা কি হবে। এখন ঘটনা হলো যে সাভারে যদি ইউনূ মহোদয় উনি সমস্ত নীতি নির্ধারণ যদি করতে যায়, উনার বিরুদ্ধে দেখবেন মিছিল নেমে যাবে। তাহলে উনাকে তো আমরা ক্ষমতায়ন করছি না। উনাকে তো আমাদের ক্ষমতায়ন, উনাকে স্বাধীনভাবে উনার আইন প্রয়োগের, পুলিশকে আইন প্রয়োগের আমাদের সমর্থন করতে হবে। আর সমর্থনটার মেন শক্তি কিন্তু একটা মানুষের শরীরের যেমন শক্তি রক্ত, মেন শক্তি দেয় কিন্তু আমাদের রাজনীতিবিদরা। এবং আপনারা রাজনীতিবিদদের পরে আপনারা যারা সাংবাদিক আছেন, পজিটিভ সাংবাদিকরা এই বিষয়গুলোকে যদি তাদেরকে সহযোগিতা করেন এবং সুন্দর কিছু পরিকল্পনা তুলে ধরেন, তাহলে অনেকটা সহায়ক ভূমিকা আপনারাও এই ঐক্যের মধ্যে থাকতে পারেন। আপনাদের সুযোগ আছে। আর আমাদের রাজনীতিবিদরা যদি ডাকে, প্রশাসন ডাকে, আমরা যে কোনো সময় আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, সাভারে প্রায় সক্রিয় ৩০-৩৫টা সামাজিক সংগঠন আছে। আমরা যদি ৫০ জন করেও যাই, তাও তো আমরা ১-১.৫ হাজার লোক হই। আমরা তো মাঝে মাঝে মানববন্ধন করি না করি। আমরা সবসময় পজিটিভ ভালো কাজের জন্য আছি। আমরা কাজ করতে চাই এবং আমরা একটা সুন্দর সাভার দেখতে চাই, নিরাপদ সাভার দেখতে চাই। এবং যারা রাজনীতিবিদ আছেন, তারা একেকজন একেকটা উদ্যোগ গ্রহণ করুক এবং মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করে তারা বেঁচে থেকেও গৌরবের মধ্যে থাকুক। এবং যারা এই দুনিয়া থেকে চলে যাবেন, এরপরেও যেন মানুষের মধ্যে উমর হয়ে থাকে। আমাদের রাজনীতিবিদদের কাছে, আপনারা সাংবাদিকদের কাছে এটাই আমার অনুরোধ। ইউনূ মহোদয় অক্লান্ত পরিশ্রম করতেছে, কিন্তু উনি আজকে আছে, কালকে উনি নাও থাকতে পারে। উনি যে কয়দিন আছে, তার আইনের প্রতি, তার দায়িত্বের প্রতি সে অনড় থাকতেছে। কিন্তু আমাদের সাভার, আমাদেরকেই তো, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকেই তো অভিভাবকের ভূমিকা নিয়ে এই সাভারটাকে সুন্দর করতে হবে। শুধু এই হকার মুক্ত না, যে কথাটা কমিশনার মহোদয় বলেছে, অরূপ দাও একমত হবেন, আমাদের রাষ্ট্রের মুখপাত্র আমাদের ইউনূ মহোদয় একমত হবেন। খাবারের পরিবেশ দূষণ রোধ করা এবং মাদক সন্ত্রাসকে প্রতিরোধ করা এবং হকার্স মুক্ত করা, এগুলো কিন্তু একই সূত্রে গাথা। এই কাজগুলা কিন্তু আমাদের জরুরিভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য যদি নেতৃত্ব দেয়, আমি মনে করি সবাই এগিয়ে আসবে এবং ভালো কিছু করা যাবে। আর ভালো কিছু করতে না পারলে এই সাভারের রাজনীতির কিন্তু নানা রকম অবস্থা আমরা দেখি। এই রাজনীতি কিন্তু আমাদের সাভারের লোকের হাতে থাকবে না যদি আমরা ঐক্যের দৃষ্টান্ত এবং ভালো কাজ না করতে পারি। কোন দলের কাছেই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ওই কি এনসিপি বলেন, এনসিপি তে দেখেন নমিনেশন পেয়েছে সাভারের বাইরের লোক। আমাদের আওয়ামী লীগের আগে এনাম সাহেব বাইরের লোক নমিনেশন পেয়েছে। আলটিমেটলি কিন্তু আমরা সাভারের লোক ভালো কাজ করে জনগণকে, এখানে তো অনেক বাইরের লোকও প্রায় 50-50 হয়ে গেছে। আমরা তো এরকম কিছু আমাদের নিজেদেরকে উত্থাপন করতে পারছি না। আমাদেরকে কিন্তু এখন আর বসে না থেকে আমাদের এমন কিছু নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করতে হবে, যে নেতৃত্বে মানুষের আস্থা বাড়ে এবং সাভার একটি নিরাপদ, সুন্দর, গ্রিন সাভার, ক্লিন সাভার গড়ে ওঠে। তাছাড়া আমাদের সবাইকে পস্তাইতে হবে, বিশেষ করে আমরা যারা স্থানীয় নেতৃত্ব মধ্যে আছি। আমাদের এই কমিশনার সাহেব স্থানীয় লোক, আমাদের অনেক নেতৃবৃন্দ, এমপি সাহেব স্থানীয় লোক। কিন্তু এমন এক সময় আসবে যে আমাদের আর কিছু করার থাকবে না। এইগুলা আমাদের অন্যান্য জেলার লোক বা বাইরের বহিরাগত নেতৃত্বের কাছে চলে যাবে। দেখেন, এখন এই যে স্কুল, সরি, কলেজগুলোতে আপনার ভর্তি হচ্ছে আপনার একটা কেন্দ্রীয় ভাবে, তাই না? ওই এই সাভারে যদি ছাত্র দল গঠন করেন,
এটা কি সাভারের ছেলেপেলে দিয়ে এখন গঠন করতে পারবেন? এখানে তো মেজরিটি বাইরের লোক ছেলেপেলেরা করছে। তো অন্তত আমাদের টপ লেভেলের যে স্থানীয় রাজনীতিগুলা এগুলো স্থানীয় লোকরা যদি না করে তাহলে কিন্তু ভালো মন্দ বুঝে অ্যানালাইসিস করে মানুষের কল্যাণটা করতে পারবে না। এই জায়গাটা কিন্তু এখন আমাদের সুযোগ আছে। সেই সুযোগটা আমাদের এই এমপি সাহেবের নেতৃত্বে আমাদের কিন্তু স্থানীয় যারা আছেন এবং যারা সাভারে বাড়িঘর করে মাইগ্রেট করে স্থায়ী হয়ে গেছে সবার একটা ঐক্যর ডাক দিয়ে একটা সুন্দর খাবার করতে হবে। এটাই আমার অসংখ্য ধন্যবাদ অনুরোধ আপনাকে। আপনাদের কাছে। দারুণ বলেছেন এবং আমরা যদি আজকের এই অনুষ্ঠানে যিনি সংসদ সদস্য রয়েছেন বর্তমানে এই আসন থেকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি আমাদের সাথে তাদেরকে আমরা আজকে আহ্বান করে আমন্ত্রণ জানাতে পারলে হয়তো আরো কিছু প্রশ্নের উত্তর পেতাম। আমি এখন সরাসরি চলে যেতে চাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক, সাভার পৌরসভা, আপনার কাছে। আপনারা প্রতিদিন অভিযান চালাচ্ছেন, কিছুদিন পর পর চালাচ্ছেন কিংবা কিছুটা বিরতি দিয়ে চালাচ্ছেন, সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় না। আমরা আপনার অভিজ্ঞতাটি আজকে জানতে চাই। নিশ্চয়ই আপনাদের প্রচেষ্টা রয়েছে, যে কারণে আপনারা অভিযানগুলো পরিচালনা করে থাকেন এবং আমরা দেখেছি বিভিন্ন ভাবেই আপনারা বারবার সেগুলোতে বিভিন্ন রকম বাধার সম্মুখীন। এই যেমন আনসার সদস্যদের উপর যে হামলার উদাহরণটি আমি দিলাম, সেটিও এক ধরনের আপনাদের উপর বাধা। সমস্যাটি ঠিক কোথায়, মানে কেন এটি সম্ভব হচ্ছে না এবং আপনি কি মনে করেন আপনি তো কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করছেন এবং এখানে আমাদের করণীয় কি আছে, নাগরিক সমাজ কিভাবে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে? জি, ধন্যবাদ নোমান মাহমুদ ভাই। এরকম একটি সুন্দর আয়োজনের জন্য আসলে সবার এরকম আয়োজনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের আজকের নাগরিক সংলাপের বিষয় সাভারের ফুটপাত দখল ও জনভোগান্তি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম এবং জনাব অরূপ রায়। যারা এখন উপস্থিত রয়েছেন তারা আসলে সবাই সাভারের অন্যতম প্রাণ ভোমরা। তো তাদের আমন্ত্রণ জানানোর মাধ্যমেই আমি আশা করছি যে আমাদের এই নাগরিক সংলাপ পরিপূর্ণতা পাবে এবং যে সকল দর্শক আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমেও হয়তো আমরা ভিন্ন কোনো আইডিয়া পাবো যেটার মাধ্যমে হয়তো সমস্যার সমাধান সম্ভব। আমি একটু শুরু থেকেই বলি বিষয়গুলো। ফুটপাত এটা তো আসলে একটা ইংরেজি শব্দ, এটার মানে হলো পায়ে হাঁটার রাস্তা, অর্থাৎ যারা পায়ে হাঁটবে শুধুমাত্র তাদেরই এখানে অধিকার রয়েছে এবং সবচেয়ে বেশি। আর আমি একটি গল্প বলি, আপনাদের চেনা জানার গল্পই। 1757 সাল সিরাজউদ্দৌলা যুদ্ধ গেলেন ইংরেজদের বিরুদ্ধে। সেখানে আমাদের অনেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, কিন্তু এর পাশেও আরেকটি গল্প রয়েছে। সেটা হলো সেই যুদ্ধের দিনে অসংখ্য মানুষ সেই যুদ্ধটা দেখতেছিল দর্শক হিসেবে। তো লর্ড ক্লাইভ তার জীবনীতে এভাবে বলেছিলেন যে সকল দর্শক এই যুদ্ধটা দেখতেছিলেন এবং হাতে তালি দিচ্ছিলেন, তারাও যদি ঢিল মারতো তাহলে ইংরেজ বাহিনী সেখানে আসলে ধ্বংস হয়ে যেত। তো এটা আমাদের ঐতিহ্যগতভাবেই আমরা এটা দেখে আসছি। একটা যখন দুর্ঘটনা ঘটে আমাদের মানুষজন ভিডিও করে, কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসে না। মানুষ ডুবে যাচ্ছে, খুব কম মানুষই সাহায্যে এগিয়ে আসে, মানুষ ভিডিও করতেছে। এই রিসেন্ট গতকালকের বোধহয় একটা ভিডিও দেখলাম, একজন লোক ট্রেনের পা কেটে গেছে, তিনি তার মাকে ফোন করেছেন, আশেপাশের মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, সবাই দেখতেছে, ভিডিও করতেছে। ভিডিও না করলে তো ভিডিও ক্লিপ গুলো আমাদের দেখার সুযোগ হতো না, কিন্তু তাকে কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না। তো এরকম বিষয় আছে কিছু। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে আমি শুরু করছি। আমি যখন কোনো ঈদ, রোজ রমজানের ঈদ, তার আগে যখন ফুটপাত উচ্ছেদ করি, আমি সাভারে আসার পরে যে 2-3টা বড় সমস্যা আইডেন্টিফাই করি, তার মধ্যে অন্যতম হলো ফুটপাত। এর আগে 1.5 বছরে যারা ফুটপাত উচ্ছেদের চেষ্টা করেছে তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। তো আমি যখন এই উচ্ছেদের বিষয়টা চিন্তা করি, আমি মোটামুটি আমাদের এই যে নঈম ভাই রয়েছেন, আমাদের খোরশেদ আলম ভাই রয়েছেন, তাকে একদিন আমি চায়ের দাওয়াতে দিয়েছিলাম এবং দিয়ে তাকে আমি জানিয়েছি যে ভাই আমি এরকম একটা ইচ্ছা পোষণ করছি যে এই ফুটপাতটা আসলে উচ্ছেদ করা দরকার। আমি মোটামুটি সকলের নিকটই, সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলের কাছেই আমি ইচ্ছা প্রকাশ করি। তো সকলেই পজিটিভ। প্রতিটা ফেসবুক থেকে শুরু করে সব জায়গাতে জনগণের একটাই চাওয়া, ফুটপাত উচ্ছেদ। তো পরবর্তীতে আমি আসলে সকলের সহযোগিতায় এই ফুটপাত উচ্ছেদ করি এবং যেদিন আমি উচ্ছেদ করি সেই দিন আপনারা যদি ভিডিও ক্লিপগুলো দেখেন আপনারা খেয়াল করবেন সাভারের প্রতিটা রাজনৈতিক দলের কোনো না কোনো নেতাকর্মী আমার সাথে উপস্থিত ছিলেন। খোরশেদ ভাইকে সাথে আমি আগের দিন কথা বলেছি, অন্যান্য যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন আপনি উচ্ছেদ করেন, আমরা আপনার সাথে আছি।
তো আমি আসলে সবার সাহসে বলিয়ান হই এবং মোটামুটি যত বাহিনী ছিল সাভারের সবাইকে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। পরবর্তীতে আমরা দীর্ঘ 2 মাস এইটা ধরে রাখতে সক্ষম হই। আমরা আনসার বাহিনী নিয়োগ দেই, সেই আনসার বাহিনীকে আহত করা হয়েছে। আনসার বাহিনী আহত হওয়ার পর আমি আসলে মনে অনেক কষ্ট পেয়েছি। এটা আনসার বাহিনী আহত মানে পুরো প্রশাসন আহত তা না, আমি এটা দেখতে পেয়েছি আসলে পুরো সাভারবাসীকে রক্তাক্ত করা হয়েছে। তো আমি আসলে এক্সপেক্ট করি না যে সাধারণ মানুষ এসে বাধা দিবে বা হকারদের সাথে ঝগড়াঝাটি করবে, মারধর করবে, এটা আসলে আমি এক্সপেক্ট করি না। কিন্তু আমার আনসাররা যখন আহত হয়েছে তখন তাদেরকে কেউ পানির বোতল এগিয়ে দেয়নি, সেটা আমি দেখেছি। তাদেরকে নিয়ে কেউ সেবা শুশ্রূষা করেনি, সেটা আমি দেখেছি। আমি দেখেছি অন্য আনসাররা তাদের হাসপাতালে নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে। পরবর্তীতে মামলা হয়েছে, মামলায় অনেক আসামি গ্রেপ্তারও হয়েছে, সে প্রসিডিউর চলছে। একটা পর্যায়ে 2 মাসের মতন হওয়ার কারণে এই হকার যারা রয়েছে তারা আসলে ডেসপারেট হয়ে যায়। আপনারা খেয়াল করবেন যে ওই সময়টাতে কোরবানির ঈদের আগে বাসা বাড়িতে প্রচুর চুরি বাড়ে, প্রচুর ছিনতাই বাড়ে। নারীদের খোরশেদ ভাই যে বলেছিলেন যে ভাবি এর কাছ থেকেও ছিনতাই হয়েছে, অসংখ্য নারীর কাছ থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কার ছিনতাই হয়েছে, অসংখ্য নারী বেইজ্জতি হয়েছে এই ফুটপাতে এবং ওভারব্রিজে চলতে গিয়ে। তো তারা এতটাই ডেসপারেট ছিল, প্রত্যেকটা অফিস আদালত থেকে এসির তার ছিঁড়ে ফেলছে। তো এটা যারা ফুটপাতে বসে তারা করেছে আমি সেটা বলছি না, আমি জাস্ট রিলেট করার চেষ্টা করছি। অর্থাৎ ফুটপাত যখন বন্ধ ছিল তখন ক্রাইম বেড়ে গিয়েছিল। রেডিও কলোনি এলাকায়, অন্ধকার এলাকাগুলোতে প্রচন্ড রকমের ছিনতাই শুরু হয়। তো একটা পর্যায়ে তারা মডেল মসজিদের পাশের জায়গাটা দখল করার চেষ্টা করে, আমরা সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি, মামলাও হয়েছে এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বদলি করা হয়েছে, সবই হয়েছে। একটা পর্যায়ে কোরবানির 10-12 দিন আগে তারা অনেকটা জোর করেই ফুটপাতে বসে এবং আমি যখন তাদেরকে মডেল মসজিদের ওখান থেকে উচ্ছেদ করি, তাদের সাথে আমি কথা বলেছি, তখন তারা জানিয়েছে আসলে তাদের পরিবারের অবস্থা ভয়াবহ, অনেকেই জানিয়েছে। তবে একটা বিষয় আশাব্যঞ্জক যে আমি যখন রোজার ঈদে উচ্ছেদ করি তখন তারা সংখ্যায় ছিল হাজারের মতন, 1000-1200 এরকম। কিন্তু পরবর্তীতে এখন যেটা আমি গতকালকের যে উচ্ছেদটা করেছি, এখন সংখ্যাটা অনেক কম, 300-400। অর্থাৎ অনেকেই অলরেডি চলে গেছে, মাত্র 300-400 জন আছেন। তাদের পুনর্বাসনের বিষয়ে আমরা আলাপ করেছি। আমাদের ঢাকা অনুশাসনের আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যার, তিনি প্রত্যেকটা উচ্ছেদ অভিযানে আমাকে সমর্থন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং তিনি এই ফুটপাতের একদমই বিরোধী। কারণ আমরা ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় দেখতে পাই মানুষের প্রাণের দাবি যে এই রাস্তাটা পরিষ্কার থাকবে, ফুটপাত দখলমুক্ত থাকবে। তো স্যারও আমাকে পরামর্শ দিয়েছেন। তো স্যারের সাথে আমরা তাদের পুনর্বাসনের বিষয়ে আলাপ করেছি। তো আমরা আসলে একটা জিনিস খেয়াল করেছি, তাদেরকে আমরা যদি পুনর্বাসন করি বা কোথাও হকার মার্কেট করে দিই, আমার ধারণা তারা ওইখানে যাবে না। তাদের মূল টার্গেটই হলো যে এলাকা থেকে আমরা তাদের উচ্ছেদ করি সেই এলাকায় থাকা, এখানে থাকলে হয়তো তাদের ব্যবসা ভালো হয়, এরকম একটা বিষয়। তো আমরা কয়েকটা জায়গা চিন্তাও করে রেখেছি, কিন্তু আসলে তারা যাবে কিনা সেটাও নিয়ে একটু সন্দেহ আছে। একই সাথে যে পুনর্বাসনের কথাটা বলা হয়, পুনর্বাসনের আইনগত ব্যাখ্যা আসলে এরকম না। পুনর্বাসনের আইনগত ব্যাখ্যা হলো সরকার যদি কোনো কারো জায়গা নেয়, যে জায়গায় সে তার নিজের জায়গা বসত বাড়ি করে আছে, তখন সরকার নিজ দায়িত্বে তাদের পুনর্বাসন করবে। অবৈধ দখলদারকে পুনর্বাসন করা বৈধভাবে, এটা আসলে এই শব্দটা আসলে আইনের সাথে যায় না, পুনর্বাসন শব্দটা যায় না। আমরা বলতে পারি যে মানবিক কারণে তাদেরকে স্থানান্তর করা যেতে পারে, এটা হতে পারে। তো আমাকে যে প্রশ্নটা করেছেন যে চ্যালেঞ্জ, যে কেউ চিন্তা করলে ফার্স্টে মনে করবে যে চ্যালেঞ্জটা বোধহয় রাজনৈতিক, কিন্তু সারপ্রাইজিংলি আমি সাভারে যেটা দেখেছি, এখানে চ্যালেঞ্জটা আসলে রাজনৈতিক না। প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সাথে রয়েছেন এবং এখানে প্রত্যেকটা দল একটি দলকে আরেকটা দল শ্রদ্ধা করে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তো বিষয়টা আসলে রাজনৈতিক না, এখানে সিভিল সোসাইটিরও অনেকটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা আমি আসলে কখনোই দেখতে পাইনি। একই সাথে যারা হকার রয়েছে তাদের ডেসপারেট আচরণ রয়েছে এবং তাদের আসলে কর্মসংস্থানের ব্যবস্থা না করাটা একটা বড় কারণ। তারা কারো অনুমতি ছাড়াই আসলে এখানে বসে যায়। সর্বশেষ যখন কোরবানির আগে 10 দিন আগে বসলো, তখন অসংখ্য আমরা কথা শুনেছি, ফেসবুকে দেখেছি, সমঝোতা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু যে 2টা মাস হকার ছিল না,
একজন হকারও বা একজন হকার প্রতিনিধিও আমার কাছে আসেনি যে আমরা বসতে চাই, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান। তাই এই সমঝোতা বা এই বিষয়গুলো আসলে একদমই সঠিক নয়, এবং এটা আমাকে যেরকম হার্ট করেছে, একই সাথে আমাদের সংসদ সদস্য স্যার ডক্টর দেহমুদ সালাউদ্দিন স্যার, তিনিও বেশ মনে কষ্ট পেয়েছেন মানুষের এই ধরনের ফেসবুকের বক্তব্যে। আবার অনেকেই আছেন ফেসবুকে একটা কথা লিখে ঘুমিয়ে যান, একটা কমেন্ট করেন, কমেন্টস করে আসলে চলে যান। কিন্তু এইগুলো আসলে আমাদের কষ্ট দেয়, বাট আমরা বুঝি যে এটা আসলে কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়। তো আসলে এত কথা বললাম, হতাশ হওয়ার কিছু নেই। পুরো সাভারবাসীকে আমি বলবো, আপনারা যখনই কোনো নির্যাতনের শিকার হবেন, অত্যাচারের শিকার হবেন, যখনই আপনাদের লিগ্যাল রাইট থেকে আপনাদের বঞ্চিত করা হবে, তখনই উপজেলা প্রশাসন আপনার পাশে বা সাথে না, আপনার সামনেই ঢাল হয়ে থাকবে। তো আমরা যতদিন আছি এই সমস্যা থেকে আপনাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং একই সাথে সাভারের যারা আমাদের সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে ডক্টর দেহমুদ সালাউদ্দিন স্যার, তিনি অবশ্যই আমার মাথার উপরে ছাতার মতন থাকবেন বলে তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো আসলে এই হকার সমস্যাটা আমরা রাখবো না, যতবারই অভিযান করা দরকার আমরা অভিযান করব, এবং এইটা থেকে আমি আসলে সাভারবাসীকে মুক্তি দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টাটাই করব। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করে আমাদের সিনিয়র সাংবাদিক জনাব অরূপ রায়ের কাছে ফিরে যাব। অরূপ রায়, জনাব সিনিয়র সাংবাদিক অরূপ রায় যখন কথা বলছিলেন, আপনি হয়তো খেয়াল করেছিলেন যে উনি একটি অভিযোগ কিন্তু এনেছেন যে সরকারি সম্পদ ব্যবহার করেই সরকারি সম্পদ দখলের এক ধরনের চেষ্টা, অর্থাৎ সরকারি সম্পদ উপকরণ ব্যবহার করে। তো এই বিষয়টায় আপনাদের পদক্ষেপ কি ছিল এবং এটি কিভাবে সম্ভব হলো? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে মডেল মসজিদের পাশের জায়গাটা, এটা বেশ সত্যিকার কথা বলতে এটা বেশ লোভনীয় জায়গা। তো একদম রাস্তার পাশে লোভনীয় জায়গা। এখানে আমাদের সরকারি অনেকগুলো প্রজেক্ট হওয়ার কথা রয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই কাজ শুরু হবে। ভূমি অফিস, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে আরো কয়েকটা অফিস আছে যেটা এই জায়গাটায় হবে। তো যখন হকার উচ্ছেদ, ওই যে ঈদের আগে যেটা আমি বললাম, রমজানের ঈদ, আমি যখন প্ল্যানিং করি তখন আমার সন্দেহ হয়েছিল যে আমি তাদের সরিয়ে দিলে তারা এই জায়গা দখল করতে পারে। তো সেই সন্দেহ থেকেই আমি উচ্ছেদের আগেই জায়গাটা আমি আসলে বাউন্ডারি করে নিই, যাতে এখানে তারা সাথে সাথে শিফট হতে না পারে। তো সেই জায়গাটা অনেকদিন ছিল, ওই রকমই ছিল, কেউ দখল করেনি। একই সাথে ওইখানে মসজিদ আছে, যাতে কেউ ময়লা না ফেলে এবং মসজিদে গন্ধ না যায়, সেইটার কারণেও বাউন্ডারি দেয়া, সবগুলো উদ্দেশ্য একই সাথে। তো যখন এই কোরবানির ঈদের আগে তারা ডেসপারেট হয়ে যায় একদম, হঠাৎ করেই সকালবেলা আমি শুনতে পাই একদম সকালে যে এরকম জায়গায় তারা আমাদের বাউন্ডারি ওয়াল, ওয়াল বলতে যেটা টিন শেড দিয়ে করা ছিল, সেটা ভেঙে ফেলেছে। পরবর্তীতে আমি ওই সকালবেলায় লোক পাঠাই, তারা এসে আমাকে জানালো যেটা যে যে মেশিনটা ইউজ করা হয়েছে, ভেকু মেশিন, সেটা পৌরসভার। তারপর আমি খোঁজ নিচ্ছি যে কে করলো এটা। খোঁজ নিয়ে আমি একজনকে পাই, যে শুনলাম যে তিনি এটার সাথে জড়িত আছেন। তার পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই, তারা সাথে সাথে তার বদলি করা হয়েছে তাকে, এবং তার সেই বিভাগীয় তদন্ত এখনো চলমান রয়েছে। এটার রেজাল্টের উপর হয়তো তার চাকরি নির্ভর করবে বা শাস্তি নির্ভর করবে। একই সাথে আমাদের যিনি এই এলাকার আমাদের ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন বা তহসিলদার বলা হয় যাকে, তিনি একটি মামলা দায়ের করেন সরকারি সম্পত্তি চুরি এবং অনিষ্ট করার জন্য। এবং কারা করেছে যেহেতু আমরা কোনো ভিডিও ফুটেজ পাইনি বা নাম জানতে পারিনি, যে কারণে আমরা অজ্ঞাত আসামি দিয়ে এই মামলাটা করি। সে মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। যদি পুলিশ আসামি খুঁজে পায়, সেক্ষেত্রে হয়তো পরবর্তী প্রসিডিওরে পুলিশ চলে যাবে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো, কারণ আমরা আসলে সমস্যা বা কাউকে দোষারোপ করতে নয়, আমরা মূলত একটি সেতু তৈরি করতে চাই সাধারণ নাগরিক এবং আপনারা যারা সমাজের বিভিন্ন ফিল্ডে রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের মধ্যে যে দূরত্বটা রয়েছে এটি আমাদের মূল উদ্দেশ্য। আমি এখন ফিরে যেতে চাই আমাদের সিনিয়র সাংবাদিক জনাব অরূপ রায় আপনার কাছে। আপনি কথা বলছিলেন, এই সময় স্বল্পতার কারণে আমি কথাটি ঘুরিয়ে দিয়েছি, আমি সেটি আবারও করেছি ইতিমধ্যে। জনাব অরূপ রায়, আমরা তো অনেক সমস্যার কথাই বললাম, অনেক বিষয় আসলো এখানে, আমাদের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের যারা নাগরিক প্রতিনিধি তারাও কথা বলেছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে যারা স্থানীয়ভাবে আমাদের এই সাভারের দায়িত্ব পালন করছেন, কাজ করছেন, তারাও কথা বলেছেন। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, কি মনে করেন এটি কি সম্ভব, এবং সম্ভব যদি হয় আমাদের করণীয় কি, সমাধানের পথটা আসলে কি?
আসলে আমি তো আগেও বলেছি যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় কোনো ভালো কাজ করার জন্য সরকারি দল বা রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং প্রশাসনকে সমন্বয় করে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটা অবশ্যই সম্ভব এবং সফল হবেই সেই উদ্যোগটা। এখন যদি উদ্যোগ এবং প্রক্রিয়াটা যদি লোক দেখানো হয়, সেই ক্ষেত্রে আদৌ সম্ভব না কোনো ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। জনগণের দাবি, নাগরিক দাবি যে এই ফুটপাত হকার মুক্ত থাকুক। এখন আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতৃবর্গ চান যে এই ফুটপাতটা হকার মুক্ত থাকুক। আমাদের যে খুরশেদ ভাই, আমাদের একজন সিনিয়র নেতা সাভারের বিএনপি দলীয়, উনারও উনি ইচ্ছা পোষণ করেছেন এবং উনার দাবি, উনারও আমাদের সঙ্গে, জনগণের সঙ্গে ওনারও দাবি এক দাবি যে এই ফুটপাতটা হকার মুক্ত থাকুক। তাহলে হয় না কেন? আমাদের ইউনো মহোদয়, তিনি প্রশাসনের দায়িত্বে আছেন, উপজেলার প্রধান, তার পৌর কর্তৃপক্ষের প্রধান, তিনিও চান যে এই ফুটপাত হকার মুক্ত থাকুক। আমাদের নাগরিক সমাজের দায়িত্বে যিনি প্রতিনিধিত্ব করেন নাইম ভাই, উনিও চান হকার মুক্ত থাকুক ফুটপাত। আমি একজন সাংবাদিক, আমি আমার লেখনীর মাধ্যমে এই ফুটপাতকে হকার মুক্ত করার জন্য যতটুকু লেখা দরকার আমি লিখি বা আমাদের সহকর্মীরা লিখে, তাহলে হয় না কেন? এই হকার মুক্ত ফুটপাত কিন্তু দীর্ঘদিনের দাবি এবং হকারদের এখান থেকে তুলেও দেওয়া হয় বারবার, তো আবার তারা বসে যায়। ফলো আপে যদি আমরা না থাকি, তো হকাররা বসলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এবং যেটা আপনি বলছিলেন যে ওই ফুটপাতের দুই পাশের যে মার্কেটের যারা মালিক, যারা মার্কেটের যারা সংগঠনের যারা নেতা, তারা যদি আমাদের এই দাবির সঙ্গে একমত থাকেন, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবর্গ যদি এক থাকেন, আমার মনে হয় না যে এই হকারদের উচ্ছেদ করা বা হকারদের থেকে ফুটপাতকে মুক্ত রাখা এটা কোনো জটিল কোনো বিষয়। আমি এর সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করতে চাই যে আমরা শুধু করে ঢাকার যে মহাসড়কের দুই পাশের এই ফুটপাতকে হকার মুক্ত রাখা নিয়ে যেটা বলছি, তো এই হকারদের কিন্তু আরো উৎপাত আছে সাভারে। রাজাসন রোড, ঢাকার যে মহাসড়ক থেকে রাজাসন হয়ে বিরুলিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখন ওই বিরুলিয়া হয়ে আমাদের সাভার থেকে অনেকে এখন ঢাকা যাতায়াত করেন দিয়াবাড়ি হয়ে। তো এই রোডটার একেবারে অন্ধ মার্কেট, পাশি উৎসব মার্কেট থেকে দুই পাশ থেকে শুরু করে প্রায় আধা কিলোমিটারের উপরে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা দুই পাশে স্থায়ীভাবে হকাররা ফুটপাত দখল করে রেখেছে, যেখানে মানে হাঁটার কোনো পথ নেই। মানুষদেরকে আছে, রেডিও কলোনিও আছে, হেমায়তপুরও আছে এই সমস্যা। হ্যাঁ, এইগুলো তো আছেই বিভিন্ন স্থানে, এবং আশুলিয়াতে এই পরিমাণটা অনেক বেশি। সব জায়গাতে আশুলিয়াতে বাইপাইলে বলিভদ্র, তারপরে নবীনগর, তারপরে হচ্ছে ভ্যানের মধ্যে, ব্যাংক কলোনিতে ভ্যানের মধ্যে বাজার বসে। স্কুল টাইমে তো এখানে বাচ্চাদের নিয়ে তার মা বাবারা চলাচলি করতে পারে না, ব্যাংক কলোনির যে অবস্থা, একেবারে দুই পাশে হকাররা ভ্যান নিয়ে বসে পড়ে। এই যে মানে চর্চা, এই চর্চাটা মানে এই হকারদের এই যে ফুটপাত দখলের যে প্রক্রিয়া, চর্চা, তাদের যে এবং তাদের যে সাহস, তাদেরকে যদি আমি একজন নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করি, তারা কিন্তু পাল্টা প্রতিবাদ করে। হ্যাঁ, মানে তারা দেখেন এখানে আনসারদের উপর হামলা হলো, এরপরে তারা আবার বসে গেল। এখানে মাদক মামলার আসামি, তাকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা হলো। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে হামলার যে প্রবণতা, সাভারে কিন্তু এটা বাড়তেছে। এখানে মাদকের আস্তানা রাজাসনে সাংবাদিকরা নিউজ করতে গিয়ে হামলার শিকার হলো। এই যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রক্রিয়া, প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সাভারে। এবং এইখানে আমি মনে করি যেখানে আমাদের রাজনৈতিক নেতৃবর্গের সদিচ্ছার কোনো অভাব নেই, ওনারাও চান সাভারটা ভালো করে চলুক।
বিশেষ করে আমাদের খুরশেদ ভাই, উনি বিভিন্ন জনসভায়, বিভিন্ন ছোট পথসভায় আমি ওনাকে বলতে শুনেছি যে এই বাস স্ট্যান্ডকে হকার মুক্ত রাখতে হবে, সাভারকে সুন্দর গ্রিন সাভার করতে হবে। আমাদের নাইম ভাইও কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে গ্রিন এবং ক্লিন সাভার চাই। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন, আমাদের ইউনো মহোদয় আছে, ওনারও আন্তরিকতার অভাব নেই। আমি মনে করি সব কাজই প্রশাসন করতে পারে না। অনেক ধরনের বাধা, বিঘ্নতা এবং ভিতরে পর্দার আড়ালে অনেক কিছু আছে, যেগুলো আসলে আমাদেরও অনেক সময় স্পষ্ট করে বলা সম্ভব হয় না, নানা কারণে, আইনগত জটিলতার কারণে বলতে পারি না। তো সেই বিষয়গুলোকে উৎরায়ে যদি আমাদেরকে আন্তরিকতার সঙ্গে সাভারকে ক্লিন এবং গ্রিন করতে চাই, তাহলে আমাদেরকে সবকিছু পিছে ফেলে আমাদেরকে সামনে আগাতে হবে, আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নোমান ভাই, অভিযোগ নয়, আমি আমি জি জি নোমান ভাই ভাই, সরি একটু থামাইলাম। আমি কিন্তু হসপিটাল অ্যাডমিট স্লিপে নিয়ে টেস্ট করতেছি, আমি বুঝছেন? জানি, আমি অসংখ্য মানে ধন্যবাদ এবং এখন কৃতজ্ঞ যে অলরেডি মেশিন টেশিন লাগাই ফেলবে। আমি খুরশেদ ভাই আমি একটু শেষ বিদায় করছি। নিলাম। জি, আচ্ছা আচ্ছা আপনি শেষ। খুরশেদ ভাই, আমি খুরশেদ ভাই এই যে অনুপদা যেটা বললো, একটা আমরা মিনিট, খুরশেদ আমি ভাইকে নয়ন আশা ভাই, করব নয়ন ভাই, একটা এমপি মিনিট। সাহেবকে নিয়ে একটা ঐক্যের ডাক দিবেন, আপনার হাতকে শক্তিশালী করব। এবং নোমান মাহমুদ একটা সুন্দর শুরু করেছে, এই ধারা যেন অব্যাহত থেকে সাভার একটা ঐক্যের মাধ্যমে আমরা যেন একটা আমি ডিসিপ্লিন একটা আনতে মিনিট পারি দিব নঈম ভাই, এবং আপনাকে সুন্দর বিদায় খাবার দেওয়ার করতে আগে, পারি। আসসালামু আলাইকুম। আপনাকে বিদায় দেওয়ার আগে একটা মিনিট নেই নঈম ভাই, জি, খোরশেদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি শেষ করতে চাই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে। আমি শেষ করতে চাই শুধু অভিযোগ নয়, সমাধানের পথ খুঁজতে যে, এটাই আমার মূল উদ্দেশ্য। এখানে আমরা সেটি জানবো। আমাদের জনাব খোরশেদ আলম রয়েছেন, আপনি চলে যাবেন, আমরা আপনাকে বিদায় দিব। আমরা চাই আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসুন। জি। কিন্তু আমরা কি কোনো প্রতিশ্রুতি রেখে যেতে পারবো কিনা নঈম ভাই আজকে, যে আমরা নাগরিক সমাজের জায়গা প্রতিশ্রুতি থেকে দিবে আমাদের রাজনীতিবিদরা। আমরা ওনাদের সাথে যদি পজিটিভ জায়গায় না থাকি, তাহলে আমাদের নামও রাস্তায় টাঙ্গাই দিবে যে তারা এই কাজের তারা নিগৃহীত হওয়া উচিত। জনগণের কাছে কাজ করার তাদের কোনো রাইট নাই। আমরা চাই যে একটা ঐক্যের তো একজনকে ডাক দিতে হবে। এটা খুরশেদ ভাই একটা ঐক্যের ডাক দেখি না কি হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাকে। ডাকুক দলমত নির্বিশেষে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, যিনি সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক কমিটি, তিনি আজকে আমাদের এখানে কিন্তু উপস্থিত হয়েছেন একটি হাসপাতাল থেকে। তো যদিও তিনি আমাদেরকে বলেছিলেন আমরা এতটা সময় নিব না, কিন্তু অসংখ্য ধন্যবাদ তাকে এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি হাসপাতালে বসে এতটা সময় নিয়েছেন, আমরা তাকে বিদায় জানাতে চাই। দোয়া চাই। নঈম ভাই, আপনার জন্য শুভকামনা এবং জি, দোয়াও রইলো। আপনি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসুন, আমরা আবারও জি। বসবো, সেই কামনা করছি। ধন্যবাদ আসসালামু আলাইকুম। আপনাকে, অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই পর্যায়ে খোরশেদ ভাইয়ের কাছে চলে যেতে চাই। খোরশেদ ভাই, আপনার জি বার্তাটি আমাদের কাছে পরিষ্কার। সেটি হচ্ছে আপনারাও সমাধান চান, আমরাও সমাধান চাই এবং সবার ভাষাই এক। আমরা যেটি সবচেয়ে বুঝেছি, নাগরিক সমাজ, রাজনৈতিক প্রতিনিধি এবং প্রশাসন সবাই চান এটি পরিষ্কার থাক, তা সত্ত্বেও হচ্ছে না। তো আমরা বরাবরই অভিযোগ করি, কাদা ছোড়াছুড়ি করি। কাদা ছোড়াছুড়ি বা অভিযোগ নয়, আমরা সমাধান চাই। আমরা আপনার কাছ থেকে কি কোনো উদ্যোগ নিতে আশা করতে পারি কিনা? আজকে এই অনুষ্ঠানে এটি আমাদের যারা দর্শকরা রয়েছেন সকলের সাথে আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সংযোগ তৈরি করে দেওয়া। সকলকে সাথে নিয়ে, যেহেতু আপনি যে একজন রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক কর্মী হিসেবে বা রাজনৈতিক নেতৃত্বে যারা থাকেন, তাদের সাথে মানুষের শক্তিটাই সবচাইতে বড় শক্তি এবং জনগণকে সাথে নিয়ে কাজ করেন। জনগণের জন্যই কাজ করবেন আপনারা। তো কাজেই আমরা আপনার কাছ থেকে কি প্রত্যাশা করবো আজকে? সাভারবাসী কি প্রত্যাশা করবে আপনার কাছ থেকে? যদি আমাদের কোনো প্রতিশ্রুতি দেন, এই সমস্যা নিরসনে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন আমাদের সঙ্গে? হ্যাঁ, ধন্যবাদ নোমান মাহমুদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আপনি এবং আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন পর দেখবে, এবং সাভারবাসীকে একটা প্রতিশ্রুতি দিতে চাই, আমরা যদি ঠিক থাকি, মানে আমি তো একা না, যদি সবাই মিলে যদি আমরা ঠিক থাকি এই সমস্যা আসবে না। আর আমি আমার জায়গা থেকে বলি, এই সমস্যা যদি আবার ফিরে আসে, আমি যদি আপনাদেরকে ডাকে, আপনাদেরকে আমি পাশে পাবো। আমি সবার আগে থাকবো, এই সমস্যা আমি সাভারে দেখতে চাই না। আমি হকারদের এই রাজপথেও দেখতে চাই না। আবার হকারদের একটা পুনর্বাসন যে কোনো ভাবে এক জায়গায় হোক, কথাবার্তা আলাপ আলোচনা চলতেছে এমপি সাহেবের সাথে, একটা জায়গা হয়তো পুনর্বাসন করবো, কিন্তু আমি রাজপথে দেখতে চাই না। এটা একটা অপরাধমূলক একটা অবস্থা তৈরি হয়। আর যেহেতু হকারে বর্তমানে উঠে গেছে, আমি মাদক নিয়ে একটু কথা বলতে চাই, যদি আপনি হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, অনুমতি দেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা শেষ পর্যায়ে
একটু হ্যাঁ, আমি যদি অল্পতে আমি শেষ করে দিব। আমি একদম অরূপদার সাথে একমত যে মাদক বর্তমানে সাভারের সবচেয়ে বড় সমস্যা। আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সে আলোচনা এই সমস্যা মোটামুটি একটা পর্যায়ে গেছে। আশা করি আমি যে আর ফিরবে না। আমি সাভারবাসীর পক্ষের শক্তি। আমি সব সময় হকার বিরোধী। এই স্ট্যান্ডে যেন আর হকার না আসে। আমি আপনাদেরকে ওই সময় পাশে চাই। আর মাদকের যে সমস্যাটা আমি একদম মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিটা এলাকায় চিপা চাপায় এত মাদক সেবী এবং এত উদ্ধত্ত আচরণ করে। আমি আপনার এখানে উঠে আসার আগেই আমি আমার এলাকায় জাহাঙ্গীর সোসাইটি থেকে একজন আসলো, একটা ওয়াইফ সহ, যে কিছু মাদক সেবী তারে রাস্তায় অপমান করছে। আমি আমার একজনের দায়িত্ব দিয়ে আসছি যে আমার বাসা নিচে একটা সমাধান হচ্ছে, ওরা ডাকে আনার। আমি জানি না কি অবস্থা। আমি আপনার সাথে এতে জড়িত হয়ে গেছি। তো এই যে আমরা কি মোহাম্মদপুর হইতে চাই সাভার? আপনি একবার চিন্তা করেন তো যে নিউজ করতে গিয়া রাজাসনে কি ঘটনাটা ঘটলো, সাংবাদিককে পেটানো হলো। পুলিশ নৃশংসভাবে হামলা চালানো হলো। হ্যাঁ, পুলিশ ইয়েতে বেঁধে পাড়াতে আক্রমণের শিকার হইতেছে। আমরা তো ছোটখাটো একটা মোহাম্মদপুরের দিকে যাইতেছি। আর মাদক সেবীদের যে অবস্থা, এরা এত আহ ই কি বলে যে এগ্রেসিভ, এগো কোনো কথা আপনি শোনাইতে পারবেন না। এবং এদেরও একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে শুধু এইটুকু সাভারবাসী, প্রিয় সাভারবাসী, আপনারা একটু চোখ কান খুলুন, একটু মনটাকে উজাড় করে আপনার সাভারটাকে দেখুন যে আমাদের এই সাভার কি আমাদের সাভার থাকছে, নাকি আমরা আমাদের সাভারকে হাতছাড়া করে ফেলতেছি? যে সাভার সন্ত্রাস এবং মাদক সেবী এবং মাদক বিক্রেতার দখলে চলে যাচ্ছে। আমরা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আমরা মানে চুপ যদি থাকি, তাহলে তো আমরা এই সমস্যার সমাধান করতে কখনোই পারবো না। আমি চাই এই সাভার আপনার আমার সবার, আমরা আমাদের জীবনে অনেকটা সময় চলে গেছে, আমরা কে কখন মারা যাব এটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন একটা সুন্দর স্বাভাবিক এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সাভারে বসবাস করতে পারে, ঠিক এমন একটি সাভারের জন্য আমি সাভারবাসীকে ঐক্যবদ্ধ হতে বলি। আর আমি আবারও বলি, এই হকার যদি ফিরে আসে, তার জন্য আমি আপনাদের সাথে নিয়ে আবার আমি রাস্তায় নামতে চাই। এখানে আমি এককভাবে জনগণ কোনো কিছু রাজনৈতিক বিধি হিসেবে কিছুই না, জনগণের সবচেয়ে বড় শক্তি। আর আমি আমার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি আস্থা আছে। উনি যেহেতু উঠিয়ে দিয়েছেন, দল পূর্ণ সমর্থন দিয়েছে, সাভারবাসী পূর্ণ সমর্থন দিয়েছেন, আমি আশা করি আর ফিরবে না সরকার, সাভার বাজার বাস স্ট্যান্ড রাজপথে ফিরবে না। এটা অন্য কোথাও যদি সুযোগ হয় সেখানে পুনর্বাসন কিংবা তাদের সহযোগিতা করে একটা জায়গায় তাকে দাঁড় করে দেওয়া। কিন্তু হকার মুক্ত সাভারটাই আমরা সাভারবাসী দেখতে চাই। আমি নিজেও এমনটাই চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় শেষ পর্যায়ে। আমি শেষে একটি কথা জানতে চাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার কাছে আমরা ফিরে আসি একেবারে শেষ মুহূর্তে। আমরা শুনলাম, অনেক কথাই শুনলাম, নানান বিষয় এখানে উঠে এসেছে, বিভিন্ন সমস্যার সমাধান, কিন্তু সবকিছুর শেষে আমরা যেটি বুঝতে পেরেছি সেটা সকলেই আপনারা আন্তরিক এবং আমরা সকলেই চাই এই সড়কটি পরিষ্কার থাক, চলাচলের উপযোগী হয়ে উঠুক, পথচারী চলাচলের যে পথটি সেটি পথচারীদের জন্যই বরাদ্দ থাক। আপনার কাছে শেষ প্রশ্ন, জনগণের কাছে, নাগরিকের কাছে আপনার প্রত্যাশাকে, নিশ্চয়ই আমরা এটি প্রত্যাশা করব না তারা আইন হাতে তুলে নেবে, তারা সংঘর্ষে জড়াবে কিংবা বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু জনগণের কাছে, জনগণের অবস্থান থেকে, সামাজিক অবস্থান থেকে, রাজনৈতিক নেতাদের কাছে এবং যে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে, নাগরিকদের কাছে সব মিলিয়ে আপনার প্রত্যাশা কি থাকবে এই সমস্যা সমাধানে? ধন্যবাদ নোমান ভাই। আমি আগেও বলেছি, সাধারণ মানুষ বা সাভারবাসী তাদের হতাশ হওয়ার কিছু নেই, আমরা সবসময় তাদের সাথে আছি। একই সাথে তাদের কাছে আমার প্রত্যাশা এটাই যে সবসময় আমাদের পাশে থাকুন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের সমর্থন দিন, আমাদের ভালো কাজের গুলোর সমর্থন দিন, এবং আমরা আমাদের না জেনে বা না বুঝে নেগেটিভ কমেন্টস থেকে বিরত থাকুন। বিশেষ করে যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন, সমঝোতা বা অন্যান্য বিষয়গুলো, যেটা আমাদের মনে অনেক কষ্ট দেয়, আমরা পরিশ্রম করার পরও আসলে আপনারা যখন এটা বলেন মনে অনেক কষ্ট লাগে আমাদের। তো এইগুলো থেকে বিরত থাকুন এবং আমাদের উৎসাহ প্রদান করুন, তাহলেই আমরা সাভারের সকল সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখানে সাভারের প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ এখানে ঐক্যবদ্ধ যে এই সমস্যাগুলো সমাধানে। সেখানে এটা আসলে কোনো সমস্যাই আসলে খুব বেশি গুরুতর না যেটা সমাধান করা যাবে না, বা সমাধান অযোগ্য কোনো সমস্যাই নেই। প্রত্যেকটা সমস্যা আসলে সমাধান যোগ্য এবং আমরা সে লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। একই সাথে আমি যারা মার্কেট মালিক রয়েছেন
তাদের নিকটও আবেদন থাকবে, আপনারা আমাদের খোরশেদ ভাই যেটা বলেছেন এবং আমরাও এই তথ্যগুলো অনেকটাই জানি যে এর সাথে অনেক সময় মার্কেট মালিক অনেক ক্ষেত্রে জড়িত থাকে, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা এইটি প্রত্যাহার করুন, আপনাদের এই যে জড়িত থাকার যে বিষয়টি, এই বিষয়টির সাথে আপনারা জড়াবেন না। এবং একই সাথে আপনাদের মার্কেটের সামনে যদি কেউ অবৈধভাবে দখল করে তাদেরকে আপনারা উঠিয়ে দিন, সংঘবদ্ধভাবে উঠিয়ে দিন। যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমরা তো সবসময় আপনাদের সাথে আছি, আমাদেরকে ডাক দিলেই আমাদেরকে পাবেন। এবং একই সাথে আমি চিন্তা করছি যে আমি পৌরসভা থেকে নির্দেশনা জারি করব যে কোনো মার্কেটের সামনে যদি এরকম অবৈধভাবে দখল হয় বা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টিও আমি আসলে নির্দেশনা জারি করার একটা চিন্তা রয়েছে। তো নোমান ভাই, যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই নাগরিক সংলাপ ভবিষ্যতেও চলবে বলে আমি বিশ্বাস করি এবং আমাদের সাভারের যারা অভিভাবক রয়েছেন তারাও পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন বলে আমি বিশ্বাস করি এবং যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা যারাই ছিলেন আমাদের সঙ্গে এবং বিশেষ করে আমাদের যে অতিথিরা যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে, আমি সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে আমাদের নাগরিক হ্যালো সাভারের যে নাগরিক সংলাপ যে উদ্যোগটি, এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য। একই সাথে দর্শক, আমি সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি ও কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ইস্যু নিয়ে এবং নিশ্চয়ই সেটা অবশ্যই সাভারকে কেন্দ্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।